আমি তো এত ম্যানেজ করতে ভুলে যাই, দিয়ে দিছি। আমি হঠাৎ করে কোনায় দেখি যে লাল যে আইকনটা নাই। হ্যাঁ, অনেক কথাবার্তাই বলছি তো, এগুলো তো আমিও অনেক সময় ভুলে যাই কি বলি, তাই না? এখন প্রজেক্ট সাইকেল, যেটা একটা কোশ্চেনও ছিল একটু আগে, না? সাইকেলের একটা ধাপ হলো আইডেন্টিফিকেশন করা, প্রিপারেশন এন্ড অ্যানালাইসিস করা, অ্যাপ্রাইজাল করা, তারপরে অ্যাপ্রুভাল, দেন নেগোসিয়েশন ফর এন এইড প্রজেক্টের ক্ষেত্রে, তারপরে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, তারপরে এভালুয়েশন। এই হলো ধাপ প্রজেক্ট সাইকেলের। আমি এটা রেট করে দেওয়ার পিছনে কারণ হলো যে এইটা এখন আমি আলাপ করব আপনাদের। কি বোঝা গেল কি বলতে চাইলাম? বলেন ইয়েস অথবা নো বলেন। এই বিষয়ে আপনি এখন আলাপ করবেন ডিটেইল, এই জন্য এটাকে রেট রাখি দিছি, কিন্তু এটা একটা প্রজেক্ট সাইকেল। আইডেন্টিফিকেশন করা, প্রিপারেশন, অ্যানালাইসিস করা, অ্যাপ্রাইজাল, অ্যাপ্রুভাল, তারপরে ইমপ্লিমেন্টেশন এন্ড মনিটরিং এন্ড এভালুয়েশন, এই পুরাটাই একটা প্রজেক্ট সাইকেল। ক্লিয়ার? স্যার এটা ফর্মুলেট হওয়ার পরে আবার নেক্সট টাইম আরেকটা অ্যাপ্রাইজাল হচ্ছে। আচ্ছা, গুড। অ্যাপ্রাইজাল জিনিসটা যদি আপনাদেরকে আমি আলাপ করি থিওরিটিক্যালি, এটা প্রজেক্ট প্ল্যানিং এর একটা, এটা গভর্নমেন্ট এখন চিন্তা করতেছে যে এটা একটা অথরিটি তৈরি করা, যত প্রজেক্ট যাবে একটা স্ক্রিনিং হয়ে যাবে, কিন্তু আসলে আলটিমেটলি তো কেউ করে না। প্রজেক্ট অ্যাপ্রাইজালটা হলো ক্রিটিক্যালি এক্সামিন, একটা প্রজেক্ট হয়ে গেছে কমপ্লিট, সব ডিজাইন সব কমপ্লিট, তারপরে আপনি আবার এক্সামিন, এক্সপার্ট দিয়ে এক্সামিন করবেন যে তারা ডিজাইনটা ঠিক করছে কিনা। ওই যে পেসিমিস্টিক বলছিলাম না, যে প্ল্যানিংটা যেন ভুল না হয়। একটা এক্সাম্পল যদি বলা যায় যে সোনারগাঁও হোটেলের সামনে দেখেন, প্রথমে ফ্লাইওভার করার সময় কি করলো, ওখানে রেল লাইনের আগেই করলো, পরে আবার রেল লাইনকে পথে ঢুকাইলো। তো এই যে সামান্য একটু ডিজাইন চেঞ্জ করতে যায় অনেক খরচ কিন্তু বেড়ে গেছে। এই অ্যাপ্রাইজাল করার সময় যদি এটা ধরা পড়ে যায় তো তাহলে কিন্তু খরচটা অনেকটা কি হইতো। স্যার কালকে স্যার ওই যে আজিম স্যার একটা এক্সাম্পল দিছিল আপনার যে তেজগাঁয়ের ফ্লাইওভারটা নিয়ে, হ্যাঁ যে ভুল, হ্যাঁ জি হ্যাঁ, ওইটাই বলতেছিলাম, সোনারগাঁও হোটেলের সামনে যেটা চেঞ্জ করলো, ওটা স্যার বলছিলেন না? ওই যে মানে ফ্লাইওভারটা যে আমেরিকান স্টাইল করছিল আপনার, তো ওটা পরে আর কি চেঞ্জ করলো। এটা কেন বলতেছি যে আপনি অ্যাপ্রাইজালটা ক্রিটিক্যালি এক্সামিন, এটা লিখে রাখেন। অ্যাপ্রাইজালের মিনিংটা হলো ক্রিটিক্যালি এক্সামিন করবেন, মানে একটা জিনিস ফাইনাল হয়ে গেছে সেটাকে আবার করা। কিন্তু আমাদের দেশে যেটা হয় না, একটা কাজ দিলে ওটা আর কেউ চেক করে না, সবাই শুধু সাইন টাইন করে দিয়ে দেয়। এই জিনিসটাই ঠিক না, একটু বোঝা উচিত। তাহলে আমি এই প্রিপারেশন প্রজেক্ট তৈরি করলাম, ডিপিপি কমপ্লিট, তারপরে অ্যাপ্রাইজাল হবে। অবশ্য রিসেন্ট গভর্নমেন্ট একটা কাজ করছে, রিসেন্ট এটা ইনফরমেশন, আমরা অনেক প্রজেক্টের কাজ করতেছি তো ইন্টারনাল, এই জন্যই গভর্নমেন্ট রিসেন্ট একটা কাজ করছে যে আপনি প্রজেক্ট প্রপোজাল তৈরি করার পরে মিনিস্ট্রিতে দেওয়ার সময় একটা থার্ড পার্টি কনসালটেন্ট দিয়ে আপনাকে এই ফিজিবিলিটি এগুলো স্টাডি করে তাদের একটা রিপোর্ট দিতে হবে। মানে আপনারা করলেই আপনাদের সাথে একটা কনসালটেন্সি ফার্মের একটা রিপোর্ট দিতেই হবে। আইডিয়াটা বুঝতেছেন কি? এটা নতুন অ্যাড করছে সরকার, অনেকটা অ্যাপ্রাইজালের মতোই। যে কনসালটেন্টরা কি বলতেছে, যারা একদম এই কাজ করে। এখানে একজন আছে না পিডি স্যার, উনি তো বোধহয় জানার কথা এটা, এই যে লিটন নন্দী স্যার কোনটা স্যার? ওই যে কনসালটেন্টের একটা রিপোর্ট লাগবে এখন প্রজেক্ট প্রপোজালের সাথে।
স্যার এটা প্রজেক্ট প্রপোজালের সাথে যদি কনসালটেন্ট আগে নিয়োগ হয়ে থাকে তাহলে তোমরা লিখতে পারবে, কিন্তু স্যার আমাদের এখানে যে ডিপিপি পাস হয়েছে স্যার, সেটা হচ্ছে যে প্রজেক্ট পাস হওয়ার পরে ডিপিপি অ্যাপ্রুভাল পরে আমরা কনসালটেন্ট নিয়োগের প্রসেস করছি স্যার। সেটা ঠিক আছে, কিন্তু এখন আবার বলা হচ্ছে প্রজেক্টের আগেই ওই প্রজেক্ট কনসালটেন্ট নিয়োগ না, এটা আপনার অনেক আগের প্রজেক্ট, তো এই জন্য এখন রিসেন্ট যে প্রজেক্ট, এখন একটা কনসালটেন্টের একটা রিপোর্ট থাকতে হবে ওই ডিপিপি ফিজিবিলিটি স্টাডি নাকি স্যার? আর ফিজিবিলিটি স্টাডির সাথে। স্যার এটা আমাদের কনসালটেন্ট ঠিক না, এটা আমাদের স্যার ইন্টারে আমরা এই যে কোম্পানির অভ্যন্তরে স্যার কয়েকজন টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে একটা স্যার আমরা কমিটি করে দেই, সাথে আমাদের পেট্রো বাংলা অথবা অন্য বহিঃ সদস্য কিছু থাকে স্যার। তখন তারা স্যার মানে নিয়ম হচ্ছে তারা একদম মাঠ পর্যায়ে সার্ভে টার্ভে করে সবকিছু প্যারামিটার কনসিডার করে একটা রিপোর্ট দিবে, কিন্তু বাস্তবে দেখা যায় স্যার ওই মাঠে যাওয়া হয় না, ডেস্কে বসেই সবকিছু দেয় সাইন করে স্যার। হ্যাঁ, ওইটাই তো সমস্যা, কেউ কিছু চেক করতে চায় না। এই আচ্ছা, যাই হোক, তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, একটা কেন, বেশি বলেন। স্যার এটা হলো যে ওই আমার যেটা মনে হয়েছে মানে ম্যানেজমেন্ট এরিয়াতে চাকরি করার কারণে যে বিষয়টা আমার ঠিক মনে হয়, ওই যে প্রজেক্ট যারা কনসালটেন্ট থাকে এদের কোনো কিন্তু স্যার কোনো লায়াবিলিটি থাকে না। এই লায়াবিলিটি না থাকার কারণে গভর্নমেন্টের কিন্তু বা আমাদের দেশের এত বড় বড় ক্ষতি হচ্ছে। কিন্তু যদি এদের একটা লায়াবিলিটি থাকতো, যদি এটার জন্য ওদেরকে যদি জবাবদিহিতা করতে হতো, তাহলে কিন্তু এই সমস্ত বড় বড় ভুলগুলো হতো না, যেগুলোতে আসলে এত বড় বড় ক্ষতি হতো না। তবু এমনি বলি, আমার যেহেতু সরকারি চাকরি করার মানে ওই গভর্নমেন্ট লেভেলে যতটা জবাবদিহি আছে, ওই কাপ করতে যারা চাকরি করে তাদের ওইটুকু নেই। সবার থাকা দরকার, আমি তো অনেক কেনাকাটা করতে হয়েছে, ফার্টিলাইজারে আমরা কেনাকাটা করতে যাই খুবই ভয় থাকতাম, মানে লোকাল জিনিস কিনতেই ভয় পাইতাম। একদিকে সিবিএ এর প্রেসার, একদিকে ম্যানেজমেন্টের প্রেসার, একদিকে অডিটের প্রেসার, সবসময় আমরা প্রোপ্রাইটারি আইটেম ফরেন প্রোডাক্ট কিনে আনতাম। কিন্তু আবার এখানে ফরেন প্রোডাক্ট কিনলে তো আর কেউ দোষ ধরার সুযোগ পায় অনেক, কিন্তু আমরা এরকমও শুনছি যে যারা কাপ করতে চাকরি করতো মানে করেন, তারা অনেক ভুলগুলো ম্যানেজমেন্ট বা তাদের সিবিএ এত কথা বলার সাহস পায় না, বুঝতে পারতেছেন? গভর্নমেন্ট লেভেলে অনেক দায় দায়িত্ব আছে, একদম সহজ না, অনেক অডিট আছে, অনেক আছে, এর মধ্যেও যে কাজগুলো হয়ে যায় সেটা তো আছে, জবাবদিহি অনেক আছে। আর একটা সিম্পল ঘটনা বলি, মনে করেন স্যার আপনি একটা টেকনিক্যাল কমিটিকে মূল্যায়ন করতে দেবেন একটা ডকুমেন্ট, আপনার সেই মূল্যায়নের উপরে ওনার একটা সম্মানী দিবেন স্যার। হ্যাঁ, এখন সম্মানিতে নিয়ম আছে যে স্যার 10% আইটি কাটা দিবেন স্যার। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই স্যার এই আইটি কাটার কোনো সাহস পাচ্ছি না স্যার। হ্যাঁ, আমরা কাগজ কলমে দেখাচ্ছি 10% কর্তন করা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি এই টাকাটা দেখেন স্যার আবার অন্য খাদ্যে ম্যানেজ করা লাগে স্যার। আচ্ছা আচ্ছা, এরকম স্যার মানে অনেক ধরনের ছোটখাটো প্রবলেম যেটা আমাদের ফেস করতে হয় স্যার। আমরা বাস্তবে হয়তো কাগজ কলমে অনেক কিছু বলি স্যার, কিন্তু প্র্যাকটিক্যালি যারা কাজ করে তারা জানে স্যার মানে কিভাবে কোনটা ম্যানেজ করা লাগে স্যার। না, আমার যেহেতু প্রকিউরমেন্ট নিয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে ফার্টিলাইজারে, বিআইএম এ অত কেনাকাটা নাই, হ্যাঁ খুব অল্প কেনাকাটা, এগুলা এমন কিছু না, কিন্তু ফার্টিলাইজারে তো প্রকিউরমেন্টের কাজটাই বেশিরভাগ করতে হইতো, তাই না? আপনারা তো নিজেরাই বুঝতেছেন যে প্রকিউরমেন্টটা ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি জড়িত, অতএব রিস্ক, অনেক রিস্ক কাজ করা। আর তার সাথে সাথে সিবিএরা তো একটা চোখ আছেই, তাই না? আপনাদের ওখানে বোধহয় গ্যাস ফিল্ডে সিবি অত স্ট্রং না, তাই না? স্যার আছে, মানে তারা অত যে প্রবলেম করে তা না, ম্যানেজমেন্টের সাথে হেল্পফুল আছে স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, গেল আমাদের প্রজেক্ট সাইকেল। তাহলে এখানে এই 6টা টার্ম যেন আপনারা বলতে পারেন। এরপরে প্রজেক্ট অ্যাপ্রাইজালের একটা ডেফিনিশন। And project appraisal in simple terms means the pre-investment analysis.
তাহলে বুঝতেই পারতেছেন যে এটা প্ল্যানিং ফেজ of an investment project with a view to determining its market, technical, financial, socio-economic, managerial soundness and measuring its investment worth. তাহলে প্রথম আমরা মার্কেট দেখব, তারপরে টেকনিক্যাল দেখব, ফিনান্সিয়াল দেখব, সোশিও ইকোনমিক দেখব, ম্যানেজারিয়াল সাউন্ডনেস আছে কিনা, মেজারিং ইনভেস্টমেন্ট আছে কিনা। এখন একটা আমার এলাকায় একটা ব্রিজ, এখন যদিও রাস্তাটা আবার নিয়ে নিছে রোডস, তখন রোডসও না, প্রথম রাস্তাটা পাকা করে দিছে, রাস্তাটা রোডসেরই ছিল, রাস্তা প্রথমের দিকে পাকা করলো এলজিডি, ব্রিজটাও এলজিডি করে দিল, এখন আবার রাস্তাটা নিয়ে নিছে। তা এটা কেন বলতেছি যে এই ব্রিজটা এলজিডি খুব বলা যায় যে খুব অল্প পয়সায় করে দিছে, কিন্তু এটা রোডস করলে কিন্তু অনেক টাকা ওরা এস্টিমেট করে, ওরা অনেক টাকা করে ফেলতো কাজটা, বুঝতে পারতেছেন। পরে এখন ওই রাস্তাটা 2 লেন করাতে ওরা অনেক ভালো কাজ করছে, কোয়ালিটি কাজ করছে। এটা কেন, ম্যানেজারিয়াল সাউন্ডনেসের একটা ব্যাপার আছে। এমনি বরেন্দ্র প্রজেক্টে যখন আমি কাজ করি তখন ঢাকার এই রিক মেশিনের যত কাজ, এগুলা কিন্তু ঢাকার কন্ট্রাক্টর ছাড়া কেউ কিন্তু লোকালি কেউ এগুলা বিট করারই সাহস পাইতো না। এখন জানি না কারা কাজ করে, এবং ঢাকা থেকে সব বড় বড় কোম্পানি গিয়ে ওই এলাকায় ডিপ টিউবওয়েল করতো। এখনো জানি না যে ডিপ টিউবওয়েলের কাজগুলা কি অ্যাভেলেবেল ঠিকাদার আছে কিনা। আপনারা বলতে পারবেন তাই না? বলতে পারবেন এগুলা কি অ্যাভেলেবেল ঠিকাদার হয়েছে? এটা কেন বললাম যে ম্যানেজারিয়াল সাউন্ডনেস থাকতে হবে, প্রতিষ্ঠানেরও যেরকম থাকবে, যে প্রতিষ্ঠান যেমন আপনি বলি যেমন রোডস এর কাজ, কয়েকটা ঠিকাদারকে গভর্নমেন্ট অফিসাররা কাজ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এর মধ্যে কি বড় বড় যে একটা নাম বলেন দেখি। আব্দুল মোনায়েম, হ্যাঁ, আর একটা কি জানো, এনডিই। এদেরকে কাজ দেওয়ার জন্য গভর্নমেন্ট অফিসাররা ব্যস্ত থাকে, যে এদেরকে কাজ দিলে কাজটার কোয়ালিটি হবে, পয়সাটা মেরে যাবে না, আমার চাকরিটাও ঠিক থাকবে, বুঝতে পারতেছেন। আর কিছু কিছু ঠিকাদারকে কাজই দিতে যাবে না। এর মধ্যেও তো দেখেন অনেক ঘটনা এর মধ্যে ঘটে গেল। ওই যে কি নাম জানো, যারা সব কাজ নিচ্ছিল ওদের মাঝখানে, নাম এখন তো ভুলেই গেলাম। জিকে শামীম। জিকে শামীম, এই তো এই জিকে শামীমরা মাঝে মাঝে ঢুকে যায়, বুঝছেন। ঢুকে গেলে অনেক অফিসার বা অনেক প্রতিষ্ঠানের জন্য অনেক সমস্যা হয়ে যায়, যাদের কোয়ালিটি নাই, ম্যানেজারিয়াল সাউন্ডনেস নাই। এবং এটা কেন বলতেছি, এটা কিন্তু ওই ইনপুট প্রসেস আউটপুট, ঠিকাদার কন্ট্রাক্টর ম্যানেজমেন্ট করা, এটা কিন্তু ইনপুট কন্ট্রোলের মতোই। মানে দেখেন, আপনি সেনাবাহিনীতে খাদ্য সরবরাহ সবকিছু দিবেন, আপনি কি যে কেউ দিতে পারবে বলেন? দিতে পারবে না, ওখানে ঠিকাদার কন্ট্রোল করা হয়। এইগুলো যুগ যুগ ধরে আপনি যখন ভালো কাজ করতে করতে একটা রিলায়েবিলিটিতে চলে যাবেন, কোয়ালিটিতে চলে যাবেন, তখন ওই পর্যায়ে পৌঁছা যায়, তার আগ পর্যন্ত না। ঠিক আছে, কি ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করতে পারলাম নাকি পারলাম না? এই যে এটা হচ্ছে ম্যানেজারিয়াল সাউন্ডনেস থাকতে হবে। এবং এগুলা যখন কোনো, এবং এই জন্য দেখেন এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এবং এখন আপনারা সিপিটিও ওয়েবসাইটে গেছেন কিনা দেখবেন যে ওরকম একটা কোনো জায়গায় ব্ল্যাক লিস্টে ঢুকে গেলে সে কিন্তু আর কাজ পায় না। আচ্ছা, যাই হোক, এটা হলো ওই আগের স্লাইডের এই মার্কেট ফিজিবিলিটি, টেকনিক্যাল ফিজিবিলিটি, ফিনান্সিয়াল সাউন্ডনেস, সোশিও ইকোনমিক, এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, ম্যানেজারিয়াল এক্সপার্টাইজ, ইনভেস্টমেন্ট ওর্থ, এগুলো সবগুলো দেখতে হবে। কিন্তু মেইনলি 3টা জিনিস হচ্ছে মেইন: মার্কেট, টেকনিক্যাল, আর হচ্ছে ফিনান্সিয়াল। আর গভর্নমেন্ট ক্ষেত্রে মার্কেটটাও অত
না, কিন্তু একটা কমার্শিয়াল প্রজেক্টের ক্ষেত্রে মার্কেটটা অনেকটা ফিজিবিলিটি আছে কিনা, প্রোডাক্টটা বিক্রি হবে কিনা, এটা খুব ভালো করে দেখা হলে তারপরে টেকনিক্যালে, তারপরে ফিনান্সিয়ালিতে যাওয়া হয়। এখন মার্কেট অ্যাপ্রাইজাল নিয়ে কথাবার্তা। মার্কেট, দ্য অবজেক্টিভ market study requires the assessment of past, present demand, supply situation. মানে এখানে সাপ্লাই ডিমান্ড গ্যাপটা খুব ভালো করে দেখা হয় যে আমার এই প্রোডাক্টটা চলবে কিনা, ডিমান্ড আছে কিনা, সাফিসিয়েন্ট ডিমান্ড এক্সিস্ট আছে কিনা, ইম্পোর্ট সাবস্টিটিউশন, ডোমেস্টিক কস্ট প্রোডাক্ট, দেন কস্ট ইম্পোর্ট, এইসব। যাই হোক, দুইটা স্লাইড। এখানে একটা জিনিস, যে আমি একটা টার্ম বলি আপনাদের, অন্য টার্ম তবুও বলি, মার্কেট অ্যাপ্রাইজাল। মার্কেট জিনিসটা কি আসলে? মার্কেট মিন্স জানা না থাকলে বলেন, তাহলে বলে দেই। মার্কেট মিন্স সহজ কথায় হলো, আজকের পর থেকে স্যার সম্ভবত মানে মানুষই তো মার্কেট, মানে যাদেরকে আমরা সার্ভ করব। মার্কেট মিন্স পিপল, এই কথাটা মনে রাখবেন। এর বেশি আর মনে রাখার দরকার নেই। বাংলাদেশের মার্কেট মানে বাংলাদেশের 17 কোটি লোক। আপনি ইন্ডিয়ার মার্কেটে ঢুকতেছেন, ইন্ডিয়ার এখন 125 কোটি না কত জানি না, এই মার্কেটে ঢুকে গেলেন। মার্কেট কোনো এরকম স্পেসিফিক কোনো জায়গা না, কোনো প্লেস। এই আইডিয়াটা যেন আজকের পর থেকে ক্লিয়ার হয়ে যায়। মার্কেট মিন্স পিপল, এক কথায়। আরো ব্যাখ্যা আছে, কিন্তু এইটুকু মনে রাখলে তারপরে ক্লাসিফাইড কোন ধরনের পিপল, কোন ধরনের, সেগুলো আরো ডিটেলস। কিন্তু খুব লেমেনের মতো মনে রাখবেন যে মার্কেট মিন্স পিপল, শেষ। এরপরে আসেন টেকনিক্যাল, যে টেকনিক্যালি যে অনেকগুলো আছে। ইনপুট নিডেড, আপনার ওই ইনপুটটা ঠিক মতো পাবেন কিনা, ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে পারবে কিনা, প্রজেক্ট প্ল্যানটা ঠিক আছে কিনা, মার্কেট সাইজ, অল্টারনেটিভ প্রডিউসিং প্রসেস, প্রজেক্ট ম্যাক্সিমাম ইকোনমিক অ্যাডভান্টেজ, তারপরে টাইপ অফ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, বিএমআরই আমি লিখে রেখে দিয়েছি, ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন এন্ড এক্সপেনশন প্রপোজাল, ব্যালেন্সিং মডার্নাইজেশন, হ্যাঁ, রিহ্যাবিলিটেশন, ব্যালেন্সিং মডার্নাইজেশন, এখন পুরাতন, আপনি কি নতুন না পুরাতন? যেমন ঘোড়াশাল এবং পোলাশ, দুইটা ফার্টিলাইজার মিলে কিন্তু একটা নতুনের চলে গেছে। অতএব ওই ফ্যাক্টরি গুলা এর আগে বিএমআরই অনেকবার করা হয়েছিল। এখন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যালেন্সিং মডার্নাইজেশন, এরপরে টেকনিক্যাল অ্যাপ্রাইজালের অনেক কথাবার্তাই আছে। দি টেকনিক্যাল অ্যাপ্রাইজাল অ্যাড্রেস দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ প্রজেক্ট and will evaluate its technical feasibility. This is important because in the first instance, project should be technologically workable. Secondly, it should form the basis for the cost estimation, implementation schedule, and thus provide the necessary information for the financial and economic justification. এই কথা থেকে যেন কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, বন্ধ করে দিলাম। আর কার? রাজু আহমেদ না? আর বাকিগুলো ঠিক আছে। একটু সবাই মিউট করে রাখেন, আর যখন কথা বলবেন তখন। আচ্ছা, এখন দেখেন, এই যে আপনারা 2 দিন ক্লাস করার পরে এখন কিন্তু এই যে কস্ট এস্টিমেট করা, ইমপ্লিমেন্টেশন শিডিউল, এই টার্মগুলো কিন্তু আপনারা বুঝতেছেন, এবং নেসেসারি ইনফরমেশন ফর দ্য ফিনান্সিয়াল ইকোনমিক জাস্টিফিকেশন, এই টার্মগুলো কিন্তু ক্লিয়ার। এরপরে কনসেপ্ট অফ অল্টারনেটিভ, 2-3টা আপনি এরিয়া নেবেন, যেটা আপনার টেকনোলজি বা প্রোডাকশন প্রসেস, সাইজ, লোকেশন, টাইমিং, যেটা ভায়াবল হবে প্রজেক্ট, সেটা আপনি সিলেক্ট করবেন। টেকনিক্যাল প্রসেস, ইকুইপমেন্ট, র মেটেরিয়ালস, লেভেল অফ টেকনোলজি, তারপরে ভলিউম এন্ড নেচার অফ ডিমান্ড, প্রোডাকশন প্রসেস, ফিজিক্যাল রিসোর্স বেস, লোকেশন এন্ড ট্রান্সপোর্ট কস্ট। এখন লোকেশন নিয়ে অনেক কথাবার্তা আছে। অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল ইন দা ভিসিনিটি। আপনাদের প্র্যাকটিক্যাল বলি, যমুনা ফার্টিলাইজার আমি কাজ করছি, এই ফার্টিলাইজারটা যদি ব্রিজ থাকতো সেই সময়, যমুনা ব্রিজ, তাহলে কিন্তু ফার্টিলাইজারটা এই পারে হইতো না। এটা আসলে
এটা নদী পার হয়েই হইতো। এখন কেন এই পারে হইলো? যে আপনার তখন এটার একটা র মেটেরিয়াল ছিল আপনার গ্যাস, গ্যাস তো আর ওই পারে ছিল না, এই জন্য এই পাশেই করা হয়েছিল। আরো 3টা জায়গা সিলেক্ট ছিল, একটা ছিল ভুয়াপুর, একটা ছিল ওই এখন যে তারাকান্দি, আর একটা ছিল মাদারগঞ্জ। এখন শেষ পর্যন্ত ভুয়াপুরে যে কারণেই হোক এখানে সিলেকশনটা দেখানো হয়েছে। এটা হলো প্র্যাকটিক্যাল একটা লোকেশনের এক্সাম্পল দিলাম, যে সময় যমুনা ফার্টিলাইজার কাজ শুরু হয়েছিল 88-এ, তাহলে সেই সময় যে ভুয়াপুরে ব্রিজ হবে এরকম 88-এ না, সেই সময় কাজ শুরু, যমুনা ব্রিজের কাজ কি শুরু হয়েছিল 88-এ? তা মনে হয় না, অনেক পরে। হ্যাঁ, হয় নাই স্যার, হয় নাই। হয়নি। আমি জয়েন করার পরে, আমি 97-এ জয়েন করছিলাম, তারপরেও আমি অনেকদিন ব্রিজের জয়েন অনেকদিন পরে যাওয়া আসা শুরু করছি, মানে তখন কাজ প্রায় শেষের দিকে। এটা একটা এক্সাম্পল দিলাম, রিয়েল এক্সাম্পল। একটা প্রজেক্ট কোথায় হবে, এগুলো লোকেশন নিয়ে, এবং কি ধরনের প্রজেক্ট হবে, টার্নকি বেসিস হবে না স্পেসিফিকেশন হবে, এগুলো বেশ টেকনিক্যালি। যেমন একটা ফার্টিলাইজার টেকনিক্যাল কারণে বহুদিন পরে প্রজেক্টটা হলো, সেটা হলো শাহজালাল ফার্টিলাইজার। এটা চাইনিজরা ফাইন্যান্সিং করবে, চাইনিজরা করবে, কিন্তু বুয়েটের যে টেকনিক্যাল টিম বা মানে বুয়েটের মানে চায়নাকে কাজটা দেওয়া হবে না, এই চায়নাকে কাজ দেওয়া হবে না, এই জন্যই এই কাজটা প্রায় 15-20 বছর লেট হলো। আলটিমেটলি কাজটা কিন্তু চাইনিজরাই করলো, এবং শুধু তাই না, এই কাজটা এখন চাইনিজরা বিভিন্ন জায়গায় সেল করে বেড়ায়। তারা যে ফার্টিলাইজার করছে শাহজালাল, এই ফার্টিলাইজার করার পরে এখন বিদেশ থেকে লোক নিয়ে এসে দেখায়, এই যে দেখো আমরা এই ফার্টিলাইজার করছি, এই যে ফার্টিলাইজার রান করতেছে, এই যে দেখো। এরকম দেখবেন এই পদ্মা ব্রিজ হওয়ার পরে চাইনিজরা কত জায়গায় বিট করবে ইন্টারন্যাশনালি, যে দেখো আমরা পদ্মা ব্রিজ সাকসেসফুলি করছি, এই যে রান হয়েছে, এই যে তোমরা দেখে যাও। আইডিয়া বুঝতেছেন কি বলতে চাইলাম? বুঝছি স্যার। এবং শেষ পর্যন্ত শাহজালাল ফার্টিলাইজার কিন্তু চাইনিজরাই করছে, জানেন তো বোধহয় আপনারা, যেহেতু সিলেটের লোক আছেন এখানে অনেক, আলটিমেটলি তারাই করছে। কিন্তু তারা কাজটা বহুদিন থেকে, এবং এই কাজ করার জন্য তারা, যদিও বলা ঠিক না, পলাশ নামে যে একটা ফার্টিলাইজার ছিল, এটা পুরাটা চাইনিজরা গিফট দিছিল এর সাথে সেই সময়, যে দেখো আমরা ফার্টিলাইজার করতে পারি, এবং কোনো পয়সা ছাড়াই পুরা গিফট ছিল এটা চাইনিজ গভর্নমেন্টের। নরসিংদী পলাশ নাকি জানেন? হ্যাঁ, পলাশ এখন নাই, ওটা দুইটা মিলে ঘোড়াশাল আর পলাশ মিলে একটা প্রজেক্ট হচ্ছে, ফার্টিলাইজার হচ্ছে বড়, অলরেডি শুরু হয়ে গেছে কাজ। তাহলে লোকেশন নিয়ে আলাপ, প্র্যাকটিক্যাল আলাপ হলো আপনাদের সাথে, এবং টাইমিং, আউটপুট লেভেল, ফান্ডিং কনস্ট্রেন্ট, টেকনিক্যাল ফ্যাক্টর, ন্যাচারাল ফ্যাক্টর, এরপরে ক্যাপাসিটি, প্রোডাকশন মিক্স, এই যে প্রোডাক্ট মিক্স, এটাও একটু বলি। ফার্টিলাইজার পার্সপেক্টিভেই বলে, যেহেতু ফার্টিলাইজারে যেমন অ্যামোনিয়া গ্যাসটা অলমোস্ট ডিস্ট্রয়েড, নষ্ট করে দেওয়া হয়, CO2 তো রাখাই হয় না, কিছু কিছু বিক্রি হয়, কিন্তু বিদেশে বিশেষ করে সৌদি আরবেই
অ্যামোনিয়াই তাদের মেইন প্রোডাক্ট, আর ইউরিয়াটা তো হচ্ছে তাদের বাই প্রোডাক্ট। এরকম যদি আপনার এই আমাদের দেশে যদি এরকম কেমিক্যাল ইন্ডাস্ট্রি আরো থাকতো অ্যামোনিয়া ইউজ করার, তাহলে দেখেন এই প্রজেক্ট গুলা তখন লাভ হইতো। এখন এই প্রোডাক্ট মিক্স কি প্রোডাক্ট বের হবে, সেই প্রোডাক্ট গুলা যদি বাই প্রোডাক্ট হিসাবে, যেমন এই রাইস ব্রান অয়েল নাম শুনছেন না, এখন বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আমার এটার উপরেই কাজ করা ছিল। দিনাজপুরের রূপায়ণ অয়েল মিল ছিল প্রথম রাইস ব্রান তৈরি করতে ওরা ওয়েল এবং কিছু। সেই মিলটা প্রথমে বন্ধ হয়ে গেল। আমি সেই যে সময় ভিজিট করছি সেই সময় চালু ছিল, কিন্তু এখন অনেকগুলো হয়েছে। এখন রাইসের উপরে যে একটা আবরণ পুরা এটা না, সেটা দিয়ে কিন্তু একটা তেল হয়। এগুলোও কিন্তু একটা বাই প্রোডাক্ট, প্রোডাক্ট মিক্স, এবং এগুলো একটা ইনোভেশন যে আপনি একটার থেকে আরেকটা। টিএসপি একসময় লস করতো, তার বাই প্রোডাক্ট দিয়ে আরেকটা সার করার পরে সেই টিএসপি পরে ফার্টিলাইজারটা বিসিআইসির একটা লাভজনক প্রতিষ্ঠান হচ্ছে। এরকম প্রোডাক্ট মিক্স বা ইনোভেশন আইডিয়া যদি না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু লস করবে। কিন্তু এটা গভর্নমেন্ট সেক্টরে হোক আর প্রাইভেট সেক্টরে হোক। এখন দেখেন এই যে বিশেষ করে যদি আমি প্রাইভেট সেক্টরের কথা বলি, প্রাইভেট সেক্টরে তাদের কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং কি বলবো ফরওয়ার্ড লিঙ্কেজ সবগুলা কিন্তু তারা কিন্তু নিজেদের মধ্যে রাখতে চায়, এবং এই জন্য কিন্তু তারা একটা ইন্ডাস্ট্রিতে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলে। পুরা চেনটা ঠিক রাখার জন্য এটা করে ফেলে। প্রজেক্ট নেওয়ার সময় এগুলা চিন্তা করে প্রোডাক্ট মিক্সটা কিভাবে কি হবে। আর ক্যাপাসিটি একটা বিশাল ব্যাপার। এখানে একটা টার্ম আপনাদের এখানে আছে কিনা জানি না, ইকোনমি স্কেল আর ইকোনমি স্কোপ। জানেন তো বোধহয় টার্মটা, স্কেল অফ ইকোনমি আর ইকোনমিক স্কোপ। দুইটা টার্ম এমন কিছু না। ইকোনমিক স্কেলটা হলো আপনি এমন একটা জায়গায় প্রোডাকশন দিবেন যেখানে আপনার ম্যাক্সিমাম প্রফিট হবে, যেটা চাইনিজরা করে। তাদের প্রোডাকশন স্কেলটা অনেক বড় থাকে, পার ইউনিট খরচ কম হয়। তারা দেখা যায় যে গোটায় ওয়ার্ল্ডে বিট করে তাদের। এবং দেখবেন যে আমাদের দেশে এই যে বিসিআইসির একটা কারখানা বিআইএসএফ চলে না, তারাই গভর্নমেন্টের কাজ পায় না। পিটিভির ইনসুলেটর তারাই সাপ্লাই দিতে পারে না। দেখা যাচ্ছে যে এই কাজগুলা চাইনিজরা নিয়ে চলে যাচ্ছে। এগুলো জানেন তো বোধহয়, এক্সপিরিয়েন্স আছে না আপনাদের? লিটন নন্দী, হ্যাঁ জি স্যার। এই যে দেখেন, তার মানে কস্টিংটা আমাদের গভর্নমেন্ট সেক্টরে বেড়ে গেছে, কিন্তু চাইনিজরা এসে এগুলা কস্টিংটা কমাই দিয়ে কাজগুলা নিয়ে চলে যাচ্ছে। কারণটা কি, ওরা অনেক স্কেলে প্রোডাকশন দেয়। আর স্কোপটা হলো ইকোনমিক স্কেল, স্কোপটা হলো যে আপনি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বাড়াই দিবেন, 2-3টা প্রোডাক্ট করে ফেলবেন, করে আপনি কস্টিংটা কমাই দিবেন। শুধু একটার উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। আপনার সিলেট গ্যাস কি এলএনজি তে গেছেন নাকি আপনারা? লিকুইফাইড আপনারা জান নাই না? আর একটা কোম্পানি তো খুলছে, তাদেরকে ট্রেনিং করাইলাম, গত ব্যাচে ছিল 8 জন। আপনাদের প্রোডাক্ট তো একটাই নাকি? আর আমাদের প্রোডাক্ট হলো ন্যাচারাল গ্যাস স্যার। ওই যে ন্যাচারাল গ্যাস আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করি। না, ওটা কি আর ডাইভার্সিফাইড করার কোনো স্কোপ নাই না? না না না, এলএনজি স্যার ইম্পোর্টেড ম্যাটেরিয়াল। জি। এখন আপনারা এরকম কোনো চিন্তা করতেছেন যে কিভাবে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করে কি করা যায়? এরকম করার কোনো চিন্তা নাই না? আর সিলেট কি শুধু সিলেট এরিয়ায়? আপনারা কি এই ঢাকা যে তিতাসের সাথে আপনাদের কোনো লিঙ্কেজ নেই না?
গ্যাসের? হ্যাঁ স্যার, আমরা সবাই পেট্রোবাংলার আন্ডারের কোম্পানি। না সেটা না, আমরা গ্যাস আপনাদের লিঙ্কেজ আছে কিনা, একদম ন্যাশনাল গ্রিড লাইনের মতো আছে নাকি? আছে আছে স্যার, আছে আছে আছে। আমরা ওই যে জি ওই জিটিসিএল এর মাধ্যমে ন্যাশনাল গ্রিডে তাদেরকেও সাপ্লাই দেয়, আমাদেরকেও সাপ্লাই দেয়। আমরা এটা নিয়ে জাস্ট কাস্টমার এন্ডে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের কাজ করি। ও আপনারা শুধু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, তাই না? Right. আপনারা উত্তোলন করেন না আপনারা, না? আর সিলেট গ্যাস ফিল আপনারা আমরা স্যার এসজিএফএল করি স্যার, হ্যাঁ, আমরা আপনারা- করি স্যার, হ্যাঁ। এসজিএফএল আমরা করি স্যার। আপনারা করেন আর ওনারা ডিস্ট্রিবিউট করেন। গুড। আচ্ছা, এরপরে টেকনোলজিক্যাল ফ্যাক্টর। টেকনোলজিক্যাল যদি আমি আলাপ করি, আপনি একটু বুঝতে পারবেন যে যমুনা ফার্টিলাইজার পিএলসি দিয়ে আমরা চালাইছি। এটা সেই সময় লেটেস্ট টেকনোলজি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। কিন্তু এখন যতগুলা কারখানা হচ্ছে, এখন ডিসিএস বেজ হচ্ছে বা রোবট বেজ হয়ে যাচ্ছে। এখন এই যে আপনি কোন লেভেলের টেকনোলজি ইউজ করবেন সেটা আপনার এখন বুঝতে হবে। এখন বলেন, আপনি এই যেমন প্রিপেড মিটার, আপনার এটা কি ডিসিএস বেস, ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম, যেটা কম্পিউটার বেস? স্যার আপনার কি কোন লেভেলের কন্ট্রোল হবে আপনার? আমাদের স্যার হচ্ছে এটা অনলাইন ওয়েব বেসড। ওয়েব বেস, হ্যাঁ, ক্লাউড ক্লাউড। এখানে স্যার ওই যে মিটারের ভিতরে স্যার একটা ওই যে আইসি কার্ড, একটা ইন্টারনাল সার্কিট থাকবে স্যার। আরো হাই লেভেল। জি স্যার, জি স্যার। এখন আপনি স্যার ওই যে কার্ড রিসার্চ করবেন পস বা ভেন্ডিং মেশিন থেকে, অথবা আপনার অ্যাপস এর মাধ্যমে মোবাইল দিয়া স্যার। হ্যাঁ, তো তারপরে স্যার ওই টাকাটা সরাসরি আমাদের যে সার্ভারে যাবে স্যার। গুড। অনেক লেটেস্ট টেকনোলজি। এটা হলো টেকনোলজি লেভেল। অনেক সময় এই টেকনোলজি আমরা এমনি বলি যে, এখন মনে করেন এই যে এটা আপনাদের বুঝাইতে টেলিফোন দিয়ে বুঝাইলে খুব আপনারা সহজে বুঝবেন যে আপনি কি টেকনোলজি সিঁড়িতে যাবেন নাকি লিফটে যাবেন। এখন জাপানের ওই 2 কিলোমিটার পর পরে কিন্তু ল্যান্ডফোন আছে, এবং ওদের যত কি বলবো পার্ক আছে, ওই পার্কগুলোর ভিতরে লোকজন থাক না থাক, ভিতরেও কিন্তু টেলিফোন সেট আছে, এবং রাস্তাঘাটেও টেলিফোন বক্স আছে, আপনি কথা বলতে পারবেন। এখন তো মোবাইল হচ্ছে মোবাইল সিস্টেম। এখন বাংলাদেশে মনে করেন এখন এই 2 কিলোমিটার পর পরে জাপানকে ফলো করে ল্যান্ডফোন দেওয়ার আর কোন এখন দরকার আছে? না স্যার, এখন আর তো মানুষ ল্যান্ডফোন কয়জন ইউজ করে স্যার? কেউ করে না, যাদের বাসায় আছে তারাও ছেড়ে দিচ্ছে। তার মানে আপনি এখানে টেকনোলজির লেটেস্টটাই আপনি নিচ্ছেন, মানে আপনি লিফটে যাচ্ছেন, টেকনোলজি লিফট। এখন তো স্যার অনেকে স্যার ওই যে মোবাইলের কস্টিং ও কমানোর জন্য যাদের ওয়াইফাই হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তারা ফোনে কথা বলতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ফলে স্যার মানে খরচও কম হচ্ছে স্যার। কম হচ্ছে, বুঝতেছি। বুঝছে তাহলে স্যার। এইটাই হলো টেকনোলজির একটা সেন্স, যে আপনি টেকনোলজি লেটেস্টটাই নিবেন, কারণ আপনাকে এখানে লিফটেই যাইতে হবে, লেটেস্টটাই আপনাকে নিতে হবে। আপনি এখন ওই অন্যরা যেভাবে ইউজ করছে সেভাবে ওইভাবে ফলো করার আর কোনো সুযোগ নাই, বরঞ্চ আরো লেটেস্ট যেটা আছে সেটা, যেমন কয়েকদিন আগে দেখলাম যে আইফোন ইন্টারনেট ছাড়াই তাদের কথা বলা যাবে, আইফোনে এরকম সেট তৈরি করতেছে স্যাটেলাইটের সাথে লিঙ্কেজ করে। হ্যাঁ, কোনো ইন্টারনেট থাকবে না, তবে আপনি কথা বলতে পারবেন, কস্টিং কমাই দিবে একদম ফুল। এটা বলার পিছনে কারণ হলো যে আপনি লেটেস্ট টেকনোলজিটাই সবসময় নিবেন। এগুলা টেকনোলজি নিয়ে আছে, টেকনোলজি ফ্যাক্টর আছে, তারপরে ম্যানুফ্যাকচারিং প্রসেস। অনেকে হয়তো লাগবে না, তারপরেও সোশ্যাল সায়েন্সে যারা আছে, ক্রিটিক্যাল প্রসেস এরিয়া, প্রসেস ফ্লো ডায়াগ্রাম, তারপরে কোনটা যেটা আপনাকে শিডিউল করা, ল্যান্ড লোকেশন করা, বিল্ডিং, তারপরে মেশিনারি এন্ড ইকুইপমেন্ট,
তারপরে প্রপোজ মেশিনারি লোকাল আর ইম্পোর্টেড, এগুলো সব থাকতে হবে। জাস্টিফিকেশন প্রপোজ মেশিনারি লোকাল বা ইম্পোর্টেড, এই যে এই টার্মটা এখানে আছে, ইকোনমি অফ স্কেল, যেটা বলতেছিলাম ইকোনমি অফ স্কেল। আর হচ্ছে কি এই যে ইকোনমি স্কেল বুঝাইতে যায় যে এই পয়েন্টটাতে, স্লাইডটা দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। এই যে এই পয়েন্টটাতে সবচেয়ে কিউটিতে সবচেয়ে কস্টিংটা কি কম। আপনি যদি এখানেও প্রোডাকশন দেন কস্টিং বেশি হবে, এরপরও যদি প্রোডাকশন দেন কস্টিং বেশি হবে। বেশি হবে। এই জন্য ইকোনমি অফ স্কেলটা ফলো করা কিন্তু একটা বেশ। আর এই যে এই লাইনটার নাম আমি ইচ্ছা করে লিখে রাখছি LRAC, লং রান এভারেজ কার্ভ, এবং আপনার এই পয়েন্টে দিতে হবে। আরেকটা টার্ম এখানে ইকোনমিক স্কোপ নাই, কিন্তু আপনার ব্যাখ্যা দিচ্ছি। ইকোনমিক স্কেল আর ইকোনমিক অফ স্কোপ, স্কোপটা হলো প্রোডাক্ট লাইন বাড়াই দিবেন, দিয়ে কস্টিং কমাই দিবেন, এবং সেই ধরনের প্রজেক্ট নেওয়ার সময় আপনার মাথায় থাকতে হবে। যাই হোক, এগুলা ইনস্টলেশন অফ মেশিনারি, ফরেন কারেন্সি, লোকাল কারেন্সি, এগুলো বলা আছে। অপারেশন অফ মেশিনারি একটা, তারপরে ওয়াটার অ্যাভেলেবেল আছে কিনা। আপনি স্যার, আপনার একটা অনুমতি চাচ্ছিলাম স্যার। বলেন। সেটা হচ্ছে স্যার, এই যে এখন তো প্রায় 1.5 ঘন্টা স্যার একটা না আপনার স্যার চোখে তাকাই থাকলাম, আলোচনা শুনলাম স্যার। আবার 5-10 মিনিট কিছু স্যার ব্রেক দেওয়া যায়? আপনি পারবেন দরকার আছে স্যার, হ্যাঁ, দেওয়া যায়, দেখেন তো স্যার। দেওয়া যায়। স্যার? তাহলে একটু কাইন্ডলি স্যার আমাদের 5-10 মিনিট অ্যালাউ করলে। তাহলে ঠিক আছে, এখন 12:05 বাজে, তো আমরা 12:15-তে আবার আসি, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে। এক ওয়াইড রান স্যার।